সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা এখনো লাইফ সাপোর্টে। আদালতে বদরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেট। গুলশানের ঘটনায় ৫৪ ধারা থেকে তাহমিদ ও সাবেক শিক্ষক হাসনাত করিমের অব্যাহতি। গ্রেফতার থাকবেন হাসনাত। বগুড়ায় আত্মসমর্পণ করে ৫ লাখ টাকা করে পেল ২ জঙ্গি। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা। সংসদে প্রধানমন্ত্রী। তদারকির জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নির্দেশ। চট্টগ্রামে বুলডোজারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যু। সংস্কার কাজে অসতর্কতা এবং গাফিলতির অভিযোগ এনে যথাযথ বিচার দাবি। এবং শুক্রবার থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের। পটকা না ফোটানোর আহ্বান। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ। ছাত্রলীগ নেতার বর্বরতার শিকার সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন ৭২ ঘণ্টা পরই বোঝা যাবে তার আসল অবস্থা। তবে তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টাই চালানো হচ্ছে। এদিকে হাসপাতালে খাদিজাকে দেখতে এসে অভিযুক্ত বদরুলের শাস্তি দাবি করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং বিএনপির মহাসচিব। আর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, এই ঘটনায় করা মামলার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নেবেন তারা। মঙ্গলবার বিকেলে অস্ত্রোপচারের পর থেকেই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় খাদিজাকে। তার সবশেষ অবস্থা জানতে দিনভর উৎকণ্ঠায় থাকেন স্বজনরা। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হলেও আশায় বুক বেঁধে অপেক্ষায় থাকেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আরো 2 দিন অতিবাহিত হলেই বোঝা যাবে তার শারীরিক অবস্থার উন্নতি। ৭২ ঘন্টা পর্যন্ত উনি ভেন্টিলেটরে থাকবেন। ৭২ ঘন্টা পর শেষ হয়ে গেলে আমরা সিচুয়েশন অফ করে দেখব যে তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস ইমপ্রুভ করেছে কিনা। উই আর হোপফুল, ক্ষীণ হইলেও আমরা হোপফুল। খাদিজাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে সরকারকেই। একই দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসাধারণ বদরুলকে ধরিয়ে দিয়েছে, পুলিশ সেটির উপর তদন্ত এখন করছে। এখানে কিন্তু আমরা পুলিশের কৃতিত্ব দেখতে পাইনি এখন পর্যন্ত। পুলিশের কৃতিত্ব আমরা তখন দেখতে পাবো যদি পুলিশ দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেয়। মানুষের ভিতরে সংখ্যার সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে মানুষকে সংখ্যামুক্ত করার জন্য। এই ঘটনা থেকে আবারও প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে। আমরা অবিলম্বে ঘটনা তদন্ত করে এই আক্রমণকারীকে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পরে সেখানে আসেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বলেন, অভিযুক্ত বদরুলের বিচারে কোনো ছাড় দেয়া হবে না। তাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আমি মনে করি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত এর বিচার করা অবশ্যই জরুরি এবং সেক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। অনেকে দেখেছে, অনেকে মোবাইলে ছবি তুলেছে। এই মোবাইলে ছবি তোলার চাইতে তাকে রক্ষা করাটা ছিল তাদের জন্য জরুরি। সোমবার বিকেলে পরীক্ষা শেষে সিলেটের এমসি কলেজ থেকে বাসায় ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে মঙ্গলবার সকালে তাকে ঢাকায় আনা হয়। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সিলেটের আউশা গ্রামে সৌদি প্রবাসী মাসুক মিয়ার 3 ছেলে ও মেয়ে খাদিজাকে নিয়েছিল সুখের সংসার। কিন্তু সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে তাদের। একসময় গৃহশিক্ষক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল পড়ানোর নামে উশৃঙ্খল আচরণ করায় তাকে বিদায় করে দেয়া হয়। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত বদরুলের চাপাতির কোপে এখন ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন খাদিজা। এই ঘটনায় বাকরুদ্ধ খাদিজার মা সহ পরিবারের সবাই চান দৃষ্টান্তমূলক শাস্তি। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ। আজ 2টা দিন ধরে আমার বাচ্চা আমি দেখি না। আমারও খাদিজা। যে মেয়েকে এক পলকের জন্য চোখের আড়াল করতেন না মা মনোয়ারা বেগম, সে মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালের বিছানায়। এখন আহাজারি করা ছাড়া আর কি করার আছে তার। আদরে বড় হওয়া মেয়ে খাদিজার এসএসসি পরীক্ষার আগে ভালো ফলাফলের জন্য গৃহশিক্ষক রাখা হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুনামগঞ্জের ছাতকের বদরুল আলমকে। কিন্তু শুরু থেকে
তার আচরণে উচ্ছৃঙ্খলতা ধরা পড়ায় 4 মাসের মাথায় তাকে বিদায় করে দেওয়া হয়। যখন ক্লাস 10-এ পড়তো তখন ও বিভিন্নভাবে ট্রিট করতো। সে নিজে কেউ অমানুষ এবং সে কিভাবে মানুষ বানাবে আমাদের বাচ্চা, ওইটাই টের পাই। ওর চাচা হয়তো ওকে বিদায় করার একটা চেষ্টা করছিল, ও যার ধরুন 4 মাস রাখার পরে তো ওকে বিদায় করে দিছিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে বদরুল। মুঠোফোনে উত্ত্যক্ত করতে থাকে খাদিজাকে। এতে বন্ধ করে দেওয়া হয় খাদিজার ফোন। ইতারি অবস্থা দেখে আর বাচ্চাগুলো আমি মোবাইলটা হাতে লইছি আজ 8-9 মাস ধরে। যে বোন নাওয়া খাওয়া করিয়ে দিত সেই বোন কাছে নেই। প্রতি মুহূর্ত কাটছে কষ্টে আদরের ভাই বোনদের। যখন একটি কুপানো হয়েছে তখন আমার বোনের অনেক কষ্ট হয়েছে, আমি বলতে পারবো না। আমার বোন ছাড়া আমার ঘুম লাগে না, আমি ঘুমাইতেও পারি না। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস সোমবার এমসি কলেজ কেন্দ্র থেকে বিকেলে স্নাতক 2য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হয়। এরপরই কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সাবি শাখার সহ সম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। অবশ্য পরে তাকে ছাত্ররা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কলেজ ছাত্রী খাদিজার ওপর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল সিলেট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসব কর্মসূচিতে বক্তারা খাদিজাকে হত্যা চেষ্টা সহ দেশের সব নারী নির্যাতনের ঘটনার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে সিলেট সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। খাদিজার ওপর হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজ গেট এলাকায় অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মচারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমরা কি এই ডিজিটাল দেশ চাইছিলাম? আমাদেরকে নিরাপত্তা নাই, এ দেশে থাকি। পরীক্ষা দিতে গিয়ে ওনার যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে তো পড়ালেখা কোনো কথাই হয় না। বদরুল নামক নরপশুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর। আর এই মামলা সহ সাম্প্রতিক যত নারী নির্যাতন এবং হত্যা মামলাগুলো যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। এই দাবিগুলোর সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং তার শিক্ষার্থীরা একত্রতা প্রকাশ করবে। একই দাবিতে দুপুরে সিলেট এমসি কলেজ গেটে মানববন্ধন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সূর্যোদয় ফাউন্ডেশনের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমাদের এমসি কলেজ থেকে আরো 3 দিনের সময় দেওয়া হচ্ছে সরকারকে। যদি নিশ্চিত না করা হয় আমরা নতুন কর্মসূচি দান করব। রিশার হত্যার যদি বিচার পেতাম, আমরা যদি এই আমাদের তনু হত্যার বিচার পেতাম, তাহলে এইসব ঘটনা বারবার পুনরাবৃত্তি হতো না। এদিকে খাদিজার উপর বর্বর হামলার বিচার দাবিতে নগরীর টুকের বাজার এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিষয় নয়, অতি সত্বর দেশের সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তির মাধ্যমে তার শাস্তি ব্যবস্থা নেওয়া হোক, এটাই আমাদের জনগণের কাম্য। সময় সংবাদ, সিলেট। শিক্ষার্থী খাদিজাকে হত্যা চেষ্টার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বদরুল। বুধবার বিকেলে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয় সে। পরে বিচারক উম্মে শরাবান তহুরা তাকে বদরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদরুলকে পুলিশি প্রহরায় শাহপরান থানায় নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিলেট মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। সেখানে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অপচেষ্টার কথা স্বীকার করে জবানবন্দি দেয় বদরুল। মঙ্গলবার খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। একদিকে অপরাধের শাস্তি না হওয়া, অন্যদিকে সামাজিক অবক্ষয়, পাশ্চাত্য সাংস্কৃতিক প্রভাব, পারিবারিক ও সামাজিক অস্থিরতার কারণে মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে সমাজে। পাশাপাশি মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেড়ে যাওয়ায় একজনের প্রতি আরেকজনের সম্মানবোধ কমে যাচ্ছে। এসব কিছুর সমীকরণেই ঘটছে খাদিজা অথবা রিশার ওপর হামলার মতো ঘটনা। এই পরিস্থিতিতে সর্বস্তরে সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানের রিপোর্ট।
সিলেটের এমসি কলেজে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রলীগ কর্মী কুপিয়ে মারাত্মক জখম করে ছাত্রী খাদিজাকে। এর আগে 24 ফেব্রুয়ারি মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মা বাবাকে পেটানো হয়। সেপ্টেম্বরে মাদারীপুরের কালকিনিতে একই কারণে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে বখাটেরা। দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এসব ঘটনা যে বিচ্ছিন্ন নয় তা বোঝা যায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে জনসম্মুখে ছুরিকাঘাত করা হয়। সমাজবিজ্ঞানীরা বলছেন সমাজে পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থায় এখন মানুষ অসহিষ্ণু ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালিস্ট সোসাইটি সেটা বাংলাদেশে এক্সপ্যান্ড করছে, সেটা যে কোনো দেশের মতো। এবং মানুষ যখন খুব বেশি ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ কিংবা তার মধ্যে ব্যক্তি স্বার্থপরতা কিংবা তার মধ্যে সেলফ ইন্টারেস্ট সিকিংটা যখন বাড়তে থাকবে, তখন এই ধরনের আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার দেখতে পারি। অন্যের প্রতি সহনশীলতার অভাব, সেখানে ওখানে সহনশীলতা দেখাতে হবে, অন্যের প্রতি সম্মান দেখাতে হবে। যে কোনো বিষয় পেতেই হবে এমন কিছু নয়, লাইফে অনেক কিছু আছে যে আমাদের ছেড়ে দিতে হয়, আবার কিছু কিছু জিনিস পেলে ভালো। এই ব্যাপারগুলো আসলে বাবা মার জায়গা থেকে শেখাতে হয়। আমরা যদি সাইকোলজিক্যাল পয়েন্টে বলি, সেটা হচ্ছে যে ভুল আচরণটা আসলে সঠিকভাবে পানিশড হচ্ছে না। এদিকে এ ধরনের ঘটনার কোনো বিচার না হওয়া ও শাস্তি না পাওয়ায় পুনরাবৃত্তির অন্যতম কারণ বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। 3-4 জন লোক মোবাইল ফোনে তারা ভিডিওটা তুলেছে। আমরা প্রতিরোধ করার ব্যাপারে কি করলাম সেটা কিন্তু আমার একটা বড় প্রশ্ন। যখন আসামি ধরা পড়া যায় 15 দিনের ভিতরে চার্জশিট হয়ে যাবে। আমরা দেখতে চাই এখানে 15 দিনের ভিতরে। এখনই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে হলো একেবারে সবকিছু তা আমরা করে ফেলবো। এই ধরনের বিচারগুলো না হওয়ার জন্য কিন্তু এই আসামিরা কিন্তু এই ধরনের ঘটনা, অপরাধীরা এই ধরনের ঘটনা করে আসতেছে। সামাজিক পরিমণ্ডলে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী ও সচেতনতা বৃদ্ধি করা না গেলে এ ধরনের অপরাধ বেড়েই চলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী খাদিজাকে কুপিয়ে আহত করার ঘটনার মূল অভিযুক্ত বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে তিনি কথা বলেন। একজন ছাত্রীকে যেভাবে হামলা করা হয়েছে, ওই অপরাধী, ওই ক্রিমিনালটা গ্রেপ্তার হয়েছে এবং ওর উপযুক্ত শাস্তি হবে এবং তাকে অপরাধী হিসেবে তার বিবেচনা করা হচ্ছে। এবং আপনি নিশ্চয় থাকতে পারেন এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত যে ব্যক্তিটি, তার উপযুক্ত শাস্তি, চূড়ান্ত শাস্তি ইনশাল্লাহ হবে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় 54 ধারায় করা মামলা থেকে সন্দেহভাজন আসামি হাসনাত করিম এবং তাহমিদকে অব্যাহতি দিয়েছে আদালত। তবে হাসনাত করিমের বিরুদ্ধে দায়ের করা মূল মামলাটি চলবে। বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নূর নবীর আদালতে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন। ঘটনার সাথে তাহমিদ হাসিফ খানের কোনো সম্পৃক্ততা না পেয়ে পুলিশ তার অব্যাহতির আবেদন করে। এছাড়া হাসনাত করিমের বিরুদ্ধে মূল মামলা থাকায় আইন অনুযায়ী তাকে 54 ধারার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহমিদকে জামিন দেন আদালত। গত 3 আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাহমিদ এবং গুলশানের আড়ংয়ের সামনে থেকে হাসনাত করিমকে গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়। পরে রিমান্ড শেষে 13 আগস্ট তাদের আদালতে হাজির করে পুলিশ। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, যথাযথভাবে খতিয়ে দেখেই গুলশান হামলার ঘটনায় 54 ধারায় গ্রেফতার তাহমিদ ও হাসনাতকে অব্যাহতির আবেদন করেছে পুলিশ। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো রকম চিন্তা ভাবনা না করে বা পুলিশ কোনো রকম চিন্তা ভাবনা বা বিস্তারিত তদন্ত না করে ফাইনাল রিপোর্ট দেয়নি। কেউ থাকলেই যে তিনি আসামি হবে সেটা বলা যায় না। আবার কোনো পার্টিসিপেট না করে যদি কোনো রকম ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে আসামি হবে। তো এইটা নিশ্চয়ই পুলিশ খতিয়ে দেখেছে। হাসনাত করিমের বিরুদ্ধে কিন্তু তার যে স্পেসিফিক এলিগেশন তার বিরুদ্ধে আছে এবং সেখানে তাকে কিন্তু এই 54 ধারা অব্যাহতি দেওয়ার কথা বলা আছে, কিন্তু স্পেসিফিক মামলা যেহেতু তার বিরুদ্ধে হয়েছে অর্থাৎ সেই মামলাতে চলবে, 54 ধারা মামলা চলবে না। তাহমিদের ব্যাপারটা হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নেই এবং তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, এই জন্য পুলিশ অব্যাহতির জন্য প্রতিবেদন দাখিল করেছে। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীর হাজারীবাগে বেড়িবাঁধ এলাকায় আগুনে পুড়ে গেছে বালুর মাঠ বস্তির শতাধিক ঘর। চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এ সময় তিনি এ কর্মসূচি তদারকির জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। 500 জন সুবিধাভোগীর জন্য একজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ যারা জনপ্রতিনিধিরা এই তালিকা করছেন, এই তালিকায় কোনো জায়গায় যদি কোনো গরমিল থাকে, অর্থাৎ অনিয়ম থাকে, অর্থাৎ একেবারে হতদরিদ্র যাদের জন্য এই কার্ড সেটা না দিয়ে অন্য কাউকে দিয়ে থাকে, তাহলে আমি অবশ্যই এখানে আমাদের মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের জাতীয় সংসদের সদস্যরা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব স্ব এলাকায় এই তালিকাগুলি যেন তারা নিজেরা একটু পরীক্ষা করে দেখেন। পাশাপাশি আমাদের সরকারি কর্মকর্তা যারা এর সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আমার অনুরোধ থাকবে যে তারা এটা দেখবেন যে কোথাও এই ধরনের কোনো অনিয়ম হয়েছে কিনা। যদি কেউ অনিয়ম করে অবশ্যই তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা ডিলার হয়েছে তাদের ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে, আর নির্বাচিত প্রতিনিধি তারা যদি কোনো অনিয়ম করে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এর আগে নিজ কার্যালয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এনএসডিসির চতুর্থ সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানব সম্পদের উপর জোর দিতে হবে। দেশি ও প্রবাসীদের বিনিয়োগকে উৎসাহিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি। আমরা দেশটাকে দ্রুত উন্নত করতে চাই, আর উন্নত করতে গেলে সবসময় আমরা মানব সম্পদ উন্নয়নের উপরে বেশি গুরুত্ব দিই এবং যে কাজটা করবেন সেই কাজে তার সেই দক্ষতা যেন থাকে সেটাও দেখা। এসডিজি কি করে আমরা বাস্তবায়ন করব, অর্থাৎ যে কোনো উন্নয়নই আমরা করি না কেন সেটার জন্য টেকসই হয়, সেটাই আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিনিয়োগ খালি বাইরের থেকে হবে তা না, আমাদের দেশীয় বিনিয়োগও প্রয়োজন। এর সাথে সাথে আমাদের যেটা প্রবাসী আছে, প্রবাসীরাও যেন দেশে এসে বিনিয়োগ করতে পারেন সেই সুযোগটাও সৃষ্টি, কিন্তু তার জন্য আমাদের দক্ষতার প্রয়োজন আছে। বাংলাদেশ যে এখন কিছু করতে পারে এটা আমরা প্রমাণ করতে পেরেছি। কাজেই সেই আমাদের যে এখন যে ইমেজটা গড়ে উঠেছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে। গুলশানের হলি আর্টিজানে হামলার পরে এ এলাকার নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানিয়েছেন দূতাবাস ও বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা। এমনটাই জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এদিকে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, সন্ত্রাসবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক সেমিনার শেষে তারা কথা বলেন। এই 3.5 মাসের মধ্যে আজকে তারা এখানে বলে গেলেন যে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তার শক্ত এবং বলিষ্ঠ নেতৃত্বে যেভাবে পুলিশ এবং তার সঙ্গে যারা কাজ করে তারা সবাই এত এফিশিয়েন্টলি কাজ করেছে, তাদের মধ্যে ভয় অনেক দূর কেটে গেছে। তারা বলেছেন যে হ্যাঁ, আজকে এখানে রাস্তাঘাট আটকা অথবা আজকে এখানে সিকিউরিটি বেশি, এটি 3 মাসের পরিবর্তে আর একটু বেশি রাখা উচিত। শুধুমাত্র বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র না, বিশ্বের সব দেশের একসাথে সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ দমনে জয়ী হওয়া সম্ভব। স্বেচ্ছায় আত্মসমর্পণ করল 90 জেএমবির 2 সদস্য। তাদের একজন আব্দুল হাকিম গুলশানের হলি আর্টিজানে নিহত জঙ্গি খায়রুল ইসলামের কাছে জঙ্গিবাদের দীক্ষা নেয় বলে জানিয়েছে র্যাব। আত্মসমর্পণকারী 2 জঙ্গিকে 5 লাখ টাকা করে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী হুঁশিয়ার করে বলেন, আত্মসমর্পণ না করলে জঙ্গিবাদের মদতদাতা ও অর্থায়নকারীদের নির্মূল করা হবে। আত্মসমর্পণ করলেন গাইবান্ধার আব্দুল হাকিম ও বগুড়ার মাহমুদুল হাসান বিজয়। র্যাবের দাবি, এ দুজন 90 জেএমবির সক্রিয় সদস্য। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে 2 জঙ্গির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। র্যাব জানিয়েছে, এ দুজনই কথিত জিহাদে অংশ নিতে প্রশিক্ষণও সম্পন্ন করেছিলেন। আব্দুল হাকিম হলি আর্টিজানে নিহত জঙ্গি খায়রুল ইসলামের ঘনিষ্ঠ সহচরও ছিলেন। আত্মসমর্পণকারী দুজনই তাদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া এবং নিজেদের ভুল বোঝার কথা অকপটে স্বীকার করেন। আমি যে পথে ছিলাম সেটা আসলে অন্ধকারের একটা পথ, এখানে বাঁচার কোনো ইচ্ছা মানুষের থাকে না, সামনে কোনো রাস্তা নেই। আমি সকলকে অনুরোধ করব, কেউ যেন এই পথে যেন পা না বাড়ায়। পুরস্কারের 5 লাখ টাকা দিয়ে র্যাবের তত্ত্বাবধানেই 2 আত্মসমর্পণকারী জঙ্গিকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন র্যাবের ডিজি। এই পুরস্কার দিয়ে মূলত র্যাবের তত্ত্বাবধানে আমরা তাদেরকে পুনর্বাসন করব, যাতে করে তারা সমাজে মূল ধারায়
ফিরে আসতে হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জামায়াত শিবিরই জঙ্গিবাদের কথিত বড় ভাই। জঙ্গিদের চিহ্নিত করুন, এই সমস্ত জঙ্গিদের আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে তাদের পরিচয় দিন, তাদেরকে ধরিয়ে দিন। কে কোন দল করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই দেশের সন্ত্রাস, এই দেশের জঙ্গিবাদ কেউ পছন্দ করে না, সর্বস্তরের মানুষ ঘৃণা করে। সেজন্যই আজকে সব ঘুরে দাঁড়িয়েছে, সব একত্রিত হয়েছে, সব আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আজকে এক সুরে কথা বলছেন যে আমরা এই দেশের জঙ্গিবাদ চাই না। অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেমরাও অংশ নেন। ওমর ফারুক, সময় সংবাদ, বগুড়া। প্রবাসের সময় আরো থাকছে, ইংল্যান্ডের কাছে প্রস্তুতি ম্যাচে হারের প্রভাব ওয়ানডে সিরিজে পড়বে না বললেন সাব্বির রহমান। ৩০০-র বেশি রান তাড়া করেও ইংলিশদের বিপক্ষে জয়ের প্রত্যাশা। কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় উৎপাদন বেড়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাই চাল রপ্তানি করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার রাজধানীর খামারবাড়ির মিল্কি অডিটোরিয়ামে জাতীয় ইঁদুর নিধন অভিযান 2016-র উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরো বলেন, ব্যাঙ রপ্তানির পাশাপাশি ইঁদুর প্রক্রিয়াজাত করে রপ্তানি করা সম্ভব। বর্তমান কৃষক বান্ধব সরকার সব রকম সুযোগ সুবিধা কিন্তু কৃষককে দিচ্ছে, এবং এই সুযোগ সুবিধা দেওয়ার ফলেই আজকে বাংলাদেশে খাদ্যশস্য আমরা চাল রপ্তানি করতে পারছি। বিশ্বের চতুর্থ চাল উৎপাদনকারী দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান। ভবিষ্যতে আমরা ব্যাঙ যখন রপ্তানি করতে পারি, ইঁদুর আমরা রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের পাথরঘাটায় স্কুলের দেয়াল ধসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার স্কুল পড়ুয়া মেয়েকে আনতে গিয়ে গায়ের ওপর দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যায় ব্যবসায়ী মাসুদুল হক ও তার ছেলে মাহিদ। স্কুল থেকে তখনও বের না হওয়ায় প্রাণে রক্ষা পেয়ে গেছে মেয়ে। মাঠের সংস্কার কাজে অসতর্কতা এবং গাফিলতির অভিযোগ এনে ঘটনার জন্য যথাযথ বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যবসায়ী মাসুদুল হক দুপুর 12টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন সেন্ট স্কলাস্টিকা স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে আনতে। সাথে ছিল ছেলে বলুয়ার দিঘির পার লামাবাজার স্কুলের 6ষ্ঠ শ্রেণী ছাত্র তাসিফ মাহিদ। কিন্তু মুহূর্তেই এলোমেলো হয়ে গেল সব। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 1টার দিকে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি সেন্ট প্লাসিড স্কুলের পাশে এসে দাঁড়ায়। এই সময় স্কুলের ঠিক সামনে খেলার মাঠের ভেতরে চলা নির্মাণ কাজে ব্যবহৃত এক্সকেভেটরের ধাক্কায় সীমানা দেওয়াল ধসে পড়ে তাদের উপর। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা বাবা ও ছেলে দুজনকেই মৃত ঘোষণা করে। ওরা বুঝতে পারে না দেওয়াল, গাড়িটা নাকি পিছনে আসছে, দেওয়ালটা ভেঙে পড়ে গেছে, ওদের গাড়ির উপর পড়ছে। দেওয়ালটা খারাপতে দেওয়ালটা গায়ে পড়ছে, পড়ার পরে 3টা লোক নাইনে আমাদের বলে ওনারা চলে গেছে। আমরা রুগীরা যখন আমাদের কাছে আসে তখন আমাদের কাছে রুগীর কোনো জ্ঞান ছিল না, আমরা মৃত অবস্থায় রুগী দুটিকে পাই। এদিকে অসতর্কতার সাথে নির্মাণ কাজ চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের স্বজনেরা। আমার চাচাকে হারাইছে, আজকে আমার চাচা ভাইকে হারাইছে, আর কতজনকে মানুষ হারাইলে তারপরে শিক্ষা হবে। অসতর্কতার কারণে আজকে অ্যাক্সিডেন্টটা হলো, 2টা জীবন গেল, এর বিচার চাই। পুরোপুরি এদের গাফিলতির কারণে অ্যাক্সিডেন্টের কারণে দুর্ঘটনা হয়েছে। আজকে আমার ভাইকে হারান, ভাইপুতকে হারালাম। তবে ঘটনার সংশ্লিষ্ট কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, নিহত স্বজনদের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেয়ালটা বেশ পুরনো দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তেই তাদের গাফিলতির বিষয়টি অবশ্যই আমাদের অনুসন্ধানের বিষয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় আগুনে পুড়ে গেছে বালুর মাঠ বস্তির শতাধিক ঘরসহ বেশ কয়েকটি দোকান। স্থানীয়রা জানায়, বুধবার বেলা 1:45টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পুরো বস্তি বাঁশের তৈরি হওয়ার কারণে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরগুলো। বস্তিতে 100-রও বেশি ঘর ও বেশ কয়েকটি দোকান ছিল বলে জানায় এলাকাবাসী। এদিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় 1.25 ঘন্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করলেও বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা জেলার উপপরিচালক। দুর্গাপূজায় কোনো ধরনের পটকা, আতশবাজি না ফোটানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন শেষ করার জন্য অনুরোধ জানান তিনি। বুধবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে তিনি একথা বলেন। পটকা, আতশবাজি
এটি আমি ডিএমপি কমিশনার হিসাবে ডিএমপি অধ্যাদেশের প্রদত্ত ক্ষমতা বলে ইতিমধ্যে আমরা নিষেধাজ্ঞা জারি করেছি। কোনো ধরনের পটকা আতশবাজি ব্যবহার করা যাবে না। যদি কেউ পটকা আতশবাজি ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি বিসর্জনের সময় অনেক ভক্তবৃন্দ অতি উৎসাহী হয়ে নদীতে লাফ দেয়, সেখানে অনেক দুর্ঘটনা ঘটে। আমরা বিনীতভাবে অনুরোধ করব যে কেউ বিসর্জনের সময় নদীতে লাফ দিবেন না। দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরে বিভিন্ন রং বেরঙের লাইটে আলোকসজ্জা করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে শহরের প্রতিটি মন্দিরের আলোর ঝলকানি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেবীর আগমনকে ঘিরে বিভিন্ন পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাকে আকর্ষণীয় করে তুলতে দেয়া হচ্ছে রং তুলির আঁচড়। যথাসময়ে কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। এই বছর জেলার 9টি উপজেলায় 5 শতাধিক মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও। এবার প্রবাসের সংবাদ। বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়ে বিশ্ব ব্যাংকের ভবিষ্যৎবাণীকে প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই সঙ্গে আইএমএফ এর ভবিষ্যৎবাণী সবচেয়ে বেশি ব্যর্থ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়ে এডিবির ভবিষ্যৎবাণীও ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও বাংলাদেশের সাফল্যের কারণেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আগামী 17 অক্টোবর ঢাকা সফর করবেন বলেও জানান অর্থমন্ত্রী। নিউ ইয়র্কে সময় টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও বিনিয়োগের ক্ষুধার কারণেই বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। We take money from World Bank and will continue to take money from them for many more years. Even when আমরা আরো ইমপ্রুভড হলেও হয়তো একটু রেট অফ ইন্টারেস্ট বাড়বে, কিন্তু টাকা we are an investment hungry country. সুতরাং ওয়ার্ল্ড ব্যাংকের উইল রিমেইন ইম্পর্টেন্ট। আমরা এখন আইএমএফ এর কোনো সাহায্য পাবো না, বিকজ আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেম নাই। IMF can help only when there is a balance of payment problem. আমরা তো অলরেডি 7% আছি, তারা কোনোদিন 7% বাংলাদেশে কেউ প্রজেক্ট করে নাই। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটির কূটনৈতিক সূত্রের বরাতে বুধবার বিবিসি এ খবর নিশ্চিত করে। আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করা হলেও বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ভোটাভুটির কথা রয়েছে। জাতিসংঘের মহাসচিব পদে 10 জন প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে বুধবার 15 সদস্যের নিরাপত্তা পরিষদে গোপন ব্যালটে ভোট গ্রহণ হয়। সেখানে 13 সদস্য গুতেরেসের পক্ষে ভোট দেয় ও 2 সদস্য মতামত দানে বিরত থাকে। ফলে পর্তুগালের সাবেক এ প্রধানমন্ত্রী জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এর আগেও মহাসচিব পদে প্রার্থীদের বিষয়ে কয়েক দফা ভোট গ্রহণ হয়। 67 বছর বয়সী গুতেরেস 2005 থেকে 2015 সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2017 সালের 1 জানুয়ারি বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন গুতেরেস। Il faut comprendre les méga tendances globales de notre temps et il faut trouver les stratégies et les politiques qui puissent শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন পশ্চিমবঙ্গের সাংবাদিক ও তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষ। বিচারপতি অসীম রায় ও মলয় বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বুধবার 2 লাখ টাকার বন্ড, নারকেলডাঙ্গা থানা এলাকার বাইরে না যাওয়া এবং প্রতি সপ্তাহে সিবিআই এর তদন্তকারী কর্মকর্তার কাছে হাজিরা দেওয়ার শর্তে 11 নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন। সংবাদ প্রতিদিন পত্রিকার সাবেক নির্বাহী কুণাল ঘোষকে সারদা মিডিয়া গ্রুপের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে 2013 সালের 23 নভেম্বর গ্রেফতার করে সিবিআই। সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা গ্রেফতার হলেও বর্তমানে প্রায় সবাই জামিনে মুক্ত রয়েছেন। ক্রিকেটের খবর। ইংল্যান্ডের কাছে প্রস্তুতি ম্যাচে হারের প্রভাব ওয়ানডে সিরিজে পড়বে না বলেই বিশ্বাস টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানের। তার মতে গেল বিশ্বকাপে ইংলিশদের হারানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে হোম কন্ডিশনে দারুণ খেলবে বাংলাদেশ। এমনকি 300-র বেশি রান তাড়া করে জেতাও সম্ভব বলে মনে করেন সাব্বির।
বুধবার দলের অনুশীলন শেষে এসব বলেন রাজশাহীর এই ক্রিকেটার। আগের হিসেবটা বাদ দিতেই হচ্ছে। শক্তিশালী দলের তকমা নিয়ে এলেও বাংলাদেশ সফরে হেসে খেলে জিতবে ইংল্যান্ড, এমন কথা হয়তো অবলীলায় বলতে পারবে না ইংলিশরাও। তারপরও ক্রিকেটে তো বড় দলের প্রভাবটা থাকেই। মুশফিক, ইমরুল, সৌম্যদের মতো জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় নিয়ে গড়া বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচে 300-র বেশি রানের টার্গেট ছুড়ে দিয়েও সফরকারীদের খুব একটা বিপাকে ফেলতে পারেনি। স্ট্রোক প্লে আর রানের পাহাড় গড়া এক প্রকার অভ্যাস বানিয়ে ফেলা জেসন রয়, বাটলারদের নিয়ে তাই চিন্তার কারণ আছে টাইগারদের। কিন্তু ঘরের মাঠে আত্মবিশ্বাসটাই যে সবচেয়ে বড় পুঁজি, সেটাই যেন পাওয়া গেল বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানের কথায়। 300 রান টেস্ট করা অত ইজি না। তারপর টেস্ট করেছে, ওরা অনেক ভালো ব্যাটসম্যান, অনেক ম্যাচিউরড ব্যাটসম্যান। আর আমাদের সব মেন বোলার বল করে নেই, সবচেয়ে বড় বিষয়। আর সব স্পিনাররা বল করে নেই, তো মেন ম্যাচে এটা ডিফারেন্ট হতে পারে। হোমে খেলা যেহেতু হোম অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে আমাদের। আর উইকেটও খুব ভালো, ইনশাল্লাহ 300-350 রান আমরা যদি করতে পারি, ওরাও যদি করতে পারে, আমরা চেস করতে পারবো। সাব্বিরের বিশ্বাসটা আরো জোরালো হয় গেল বিশ্বকাপের স্মৃতি রোমন্থনে। অ্যাডিলেডে সেদিন থ্রি লায়নদের কোয়ার্টার ফাইনালে ওঠাটাই ভেস্তে যায় টাইগার পেসার রুবেল হোসেনের 2 ইয়র্কারে। এবার স্কোয়াডে রুবেল নেই, ইনজুরির কারণে নেই মুস্তাফিজও, তবে আছেন তাসকিন মাশরাফিরা। যদিও আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি ম্যাশ, তাই দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। তারপরও বিশ্বকাপের সেই মহাকাব্যিক জয়েই প্রেরণা খোঁজেন সাব্বির। বড় একটা আসলে আমরা ম্যাচ হারাইছি ইংল্যান্ডের বড় টিমকে, অবশ্যই ওটা একটা কনফিডেন্স আমাদের বিল্ড আপ করেছে। আর ফার্স্ট ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট, যদি আমরা ভালো খেলতে পারি তো ইনশাআল্লাহ সিরিজ জিততে হবে। ওয়ান ডাউনে ব্যাট করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন সাব্বির রহমান। আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে আবারও প্রমাণ করেছেন সেটা, তাই ইংলিশদের বিপক্ষেও মিডল অর্ডারের গুরুদায়িত্বটা ভালোভাবেই নিতে চান তিনি। লাস্ট অনেক কটা ম্যাচে আমি নাম্বার 3 করেছি, ইভেন কি আমি প্রিমিয়ার লিগেও নাম্বার 3 করেছি, তো এরকম একটা ইউজ টু হয়ে গেছেন কিনে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড বনাম বাংলাদেশের ওয়ানডে সিরিজের টিকিটও বিক্রি হবে সহজ.কমে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের টিকিট ছাড়া হয়েছে মঙ্গলবার রাতেই। টিকিটের মূল্য ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড 2000 টাকা, ভিআইপি স্ট্যান্ড 500 টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড 300 টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ড 150 টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড 100 টাকা। বরাবরের মতোই থাকবে 15% মূল্য সংযোজন কর, ভ্যাট। আর অনলাইনে টিকিট কেনার জন্য যে কোনো জায়গার টিকিটের জন্য গুনতে হবে 25 টাকা সার্ভিস চার্জ। ম্যাচের দিন মিরপুর ইনডোর ক্রিকেট স্টেডিয়ামেও পাওয়া যাবে টিকিট। সহজ.কমে ছাড়া হবে 7000 টিকিট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজা এখনো লাইফ সাপোর্টে। আদালতে বদরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেট। গুলশানের ঘটনায় 54 ধারা থেকে তাহমিদ ও সাবেক শিক্ষক হাসনাত করিমের অব্যাহতি, গ্রেফতার থাকবেন হাসনাত। বগুড়ায় আত্মসমর্পণ করে 5 লাখ টাকা করে পেল 2 জঙ্গি। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, সংসদের প্রধানমন্ত্রী। তদারকির জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নির্দেশ। চট্টগ্রামে বুলডোজারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যু, সংস্কার কাজে অসতর্কতা এবং গাফিলতির অভিযোগ এনে যথাযথ বিচার দাবি। এবং শুক্রবার থেকে শুরু শারদীয় দুর্গোৎসব, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনের, পটকা না ফোটানোর আহ্বান। দর্শক, এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।